সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সে তার দ্বিতীয় স্ত্রীকে মধ্যরাতে আজানের আগে বলছে যে আমার মন চায় একজন সৎ মানুষ হয়ে যেতে। দ্বিতীয় স্ত্রীর কাছে প্রতিশ্রুতি দেওয়ার, মনের বাসনা বলার কারণটা কি? আপনারা কি বাদশাহ সালামতের নাম শুনেছেন? বাগদাদে বসবাস করতেন। এর আগে একটা কথা বলি, আপনাদেরকে একটি প্রশ্ন করি, সেটি হলো ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের সেনাপ্রধান? তার নিয়োগকারী কিন্তু একজন খুনি, ধর্ষণের নেত্রী, লুটেরাদের নেত্রী, পলাতক, মুক্তিযুদ্ধের ব্যবসায়ী শেখ হাসিনা। এই শেখ হাসিনাই ওয়াকারুজ্জামানকে নিয়োগ দিয়েছে, অর্থাৎ ওয়াকারের নিয়োগকর্ত্রী একজন খুনি। সেই হিসাবে ওয়াকার বাংলাদেশের সেনাপ্রধান না, সে আওয়ামী লীগের সেনাপ্রধান। বাংলাদেশের প্রতি তার আনুগত্য কতটুকু এটা আপনারা খুব ভালো করে বুঝেন বা বুঝতে পারছেন স্পষ্ট করেই। বাদশাহ সালামতের কথা বলি। ইরাকে বাগদাদে বসবাস করতেন বাদশাহ সালামত। প্রতিদিন একটি করে বিয়ে করতেন, সারা রাত তার সাথে গল্প করতেন, ভোগ করতেন। সকালে তাকে মেরে ফেলা হতো, গলা কেটে মেরে ফেলা হতো। কেন তাকে গলা কেটে মেরে ফেলা হতো? কারণ ওই যে অবিশ্বস্ততা, যে প্রথম স্ত্রী তার সাথে অবিশ্বস্ত আচরণ করেছে, তারপর থেকে নারী জাতির প্রতি তার ক্ষোভ। কিন্তু এভাবে হত্যা করতে 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 বাগদাদের নারীদের বাবারা অতিষ্ঠ হয়ে ওঠে, শোকে যন্ত্রণায় কাতর হয়ে ওঠে। সব নিহত নারীদের পিতারা উজিরে আজমের কাছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে গেল যে তুমি আমাদের এই বাগদাদের মেয়েগুলোকে বাঁচাও। এই বাদশা একটি করে বিয়ে করে আর আমাদের মেয়েগুলোকে হত্যা করে। উজিরে আজম মন খুব খারাপ হয়ে গেল, কিন্তু পেছন থেকে বেরিয়ে আসলো উজিরে আজমের সুন্দরী মেয়ে। সে বলল এই সমস্যার সমাধান আমি করতে পারবো, আমি এই শহরের মেয়েদেরকে রক্ষা করতে পারবো। উজিরে আজম বিচলিত হয়ে গেলেন তার মেয়ের এই কথা শুনে। বাদশাহ যদি শুনে তাহলে তার গর্দান নিয়ে নেবে। সে বলল বাদশাকে আগামীকাল আমি বিয়ে করব। উজিরে আজম তো হতবাক, কিন্তু উজিরে আজমের মেয়ের এক কথা, সে বাদশাকে বিয়ে করবেই। ঠিক আছে, তাকে দেখানো হলো, বাদশার সাথে তার বিয়ে হলো। দুজন বাসর ঘরে ঢুকলো, সারা রাত বাসর হবে, সকালে তারকে গলা কেটে হত্যা করবে। তখন বাদশা জিজ্ঞেস করলো, তুমি তো জানো বুদ্ধিমতী মেয়ে, আমি যাকে বিয়ে করি তাকে আমি হত্যা করি, তারপরও তুমি আমাকে কেন বিয়ে করলে? সে বলল আমি হত্যার কথা ভাবছি না, আমি ভাবছি আজকের রাত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী। আমি ভয় করি না, ভয় আমার ভয়ে পালাবে। আমি চাই আজকের রাতটা আমরা গল্প করে কাটাবো। তো বাদশা বলল কি গল্প করতে চাও বলো। তখন এই গল্প শুরু করলো সে বাদশার সামনে, মানে ওয়াকারের সামনে। সে বলছে এক শহরে এক ব্যবসায়ী ছিল, তো তার অনেক ঋণ ছিল। সে তার স্ত্রী কন্যাকে বলে বাড়ি থেকে বের হলো একটি দোকানে সে বসবাস করবে বলে, এবং তো খাবারের জন্য তার স্ত্রী তাকে খেজুর, শুকনো খাবার, চিড়া, মুড়ি এসব দিল। তো সে বাড়ি থেকে বের হয়ে রওনা দেওয়ার পর এক পুকুরের পাড়ে আসার পর তার ক্ষুধা লাগলো, অনেক দূর হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগছে। তো একটু সুইটেবল জায়গা দেখলো, একটু পুকুরের পাড়, ঘাস আছে, সেখানে বসে সে খেজুর খাচ্ছে আর খেজুরের বিচিগুলো ওই পুকুরে ফেলছে। কিছুক্ষণ পর ওই পুকুরের পানি থেকে এক দৈত্য উঠলো। দৈত্য উঠে সে ব্যবসায়ীকে ধমক দিয়ে বলল, এই মানব সন্তান, তুমি যে এই খাবার খেয়ে এই পুকুরের মধ্যে যে বিচি ফেলছো, আমার সন্তান তোমার এই বিচি খেয়ে ফেলেছে ভুল করে, এখন সে মারা গেছে, আমি তোমাকে ছাড়বো না। তখন বাদশা অনুনয় বিনয় করে
ওই জিনকে বলল, ভাই আমাকে ছেড়ে দাও, আমার স্ত্রী আছে, কন্যা আছে, আমার কিছু ঋণ আছে, আমি এগুলো শোধ করতে হবে। জিন বলছে যে না, দৈত্য তাকে ছাড়বে না। তখন বলছে অন্তত আমাকে 40 দিনের সময় দাও, আমি এগুলো শোধ করে আসি। তো চুক্তি হলো 40 দিন পর সে আবার ফিরে আসবে, এ কথা বলে সে বাড়ি চলে গেল। তো তাকে তার স্ত্রী কন্যারা দেখে অবাক হলো যে তুমি না কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়েছ। তখন সে বলল, না এরকম আমার খাবার খেয়ে খেজুরের বিচি খেয়ে এক জিনের সন্তান মারা গেছে, এখন আমি তোমাদের কাছে বিদায় নিতে এসেছি। তখন ঋণ টিন শোধ করে 40 দিনের মধ্যে সে আবার ওই পুকুর পাড়ে দৈত্যের কাছে চলে গেল। দৈত্য তাকে দেখে বলল, তুমি জানো আমি তোমাকে হত্যা করব, তার পরও কেন ফিরে আসলো? কয় না, এটাই সততা, আমি তো তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি তোমার কাছে ফিরে আসবো। তখন দৈত্য খুব খুশি হয়। এমন সময় আজান দিয়ে ফেলে। তখন বাদশাহ সালামত বলে, গল্প শেষ করো। তখন উজিরে আজমের মেয়ে বাদশার স্ত্রী বলে, আর তো গল্প বলার সময় নেই, এখন তো আপনি আমাকে হত্যা করবেন। এতক্ষণ আমি আপনার স্ত্রী ছিলাম, আপনার কাছে স্ত্রীর মর্যাদায় ছিলাম, গল্প বলেছি, এখন তো সময় শেষ, আপনার এখন হত্যা করার সময়। চুপ করে বসে আছেন বাদশাহ। আজান শেষ হলো, তখন বলল, গল্প শেষ করতে হবে, তোমাকে আমি আরেকদিন সময় দিলাম। পরের দিন আবার বাদশাহ বাসর ঘরে ঢুকলেন, তার স্ত্রীও ঢুকলো। তখন আবার গল্প বলা শুরু হলো। গল্পের তখন ছিল সামান্য অংশ। জিন জিজ্ঞেস করলো, তুমি জানো আমি তোমাকে হত্যা করব, তারপরেও কেন ফিরে আসলে? তখন ব্যবসায়ী বলল যে আমি তো তোমার সাথে কথা দিয়েছি ফিরে আসবো, এটা আমার চুক্তি ছিল, ওয়াদা ছিল। তখন জিন বলল, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি এমন একজন সৎ মানুষ খুঁজছিলাম, তুমি অনেক সৎ, পৃথিবীতে মানব সভ্যতার জন্য তোমার মতো সৎ মানুষ খুব প্রয়োজন। তখন বাদশাহ মুক্তি পেয়ে গেল। রাতের প্রথম প্রহরেই কিন্তু গল্প শেষ হয়ে গেল, বুঝতে পারছেন? কিন্তু এখন কথা হলো, বাকি রাত তারা কি করবে? হত্যা তো করবে সকালে। তখন বাদশাহ মেয়ে বলল, স্ত্রী বলল, আপনি আপনার মনোবাসনা বলেন, এই গল্প শুনে আপনার কেমন লেগেছে? আমাকে তো রাতে হত্যা করবেন, সারা রাত তো আমি আপনার স্ত্রী। তখন বাদশাহ বলল, আমি এই সৎ মানুষটার মতোই নিজেকে দেখতে চাই যদি পারতাম, কিন্তু আমার মাথা বিক্রি করা শেখ হাসিনার কাছে, হৃদয় বিক্রি করা আওয়ামী লীগের কাছে, রক্ত বিক্রি করা হারামির কাছে, হ্যাঁ, আর আমার আনুগত্য বিক্রি করা ভারতের কাছে। যে কারণে আমি তো আসলে সৎ হয়ে উঠতে পারছি না, জাতিকে একটি ওয়াদাও দিতে পারছি না। তবে এতটুকু বলতে পারি, ভোগের জন্য হোক যাই হোক, তোমাকে আমি আর হত্যা করব না। এখন কথা হলো, দেখেন আমাদের ওয়াকার কি এভাবে এত অপকর্মের পরেও বাদশাহ সালামত একের পর এক নারীদেরকে হত্যা করত, কিন্তু শেষ পর্যন্ত সে ফিরে এসেছে। ওয়াকার কি তার বেইমানি থেকে, বিট্রিয়ারিজম থেকে ফিরে আসতে পারবে? ভারতের আনুগত্য থেকে বাংলাদেশের আনুগত্য মেনে নিতে পারবে? ডক্টর ইউনূসকে সে মেনে নিতে পারবে? শেখ হাসিনার আত্মীয় স্বজনকে তোষণ থেকে সে বেরিয়ে আসতে পারবে? একজনও শেখ হাসিনার আত্মীয় স্বজন সে ধরা হতে দেয়নি, এখনো সে নানান রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। ওয়াকারের দ্বারা কি ফিরে আসা সম্ভব? ওয়াকারের ওয়াদা পূরণ করা সম্ভব? সবাই অনেক ভালো থাকবেন, উত্তর দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।